হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের নবম শ্রেণীর ট্যালেন্ট সার্চ এক্সামের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের আর কিছুদিনের মধ্যেই কিন্তু ট্যালেন্ট সার্চ এক্সাম হতে চলেছে। তো সেখানে তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, অঙ্ক, রিজনিং এবং তার সাথে জিকে পার্টটা, সমস্ত পার্টটাই কিন্তু ভালো করে রিভিশন করতে হবে। ঠিক আছে, তো আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখো সেগুলো পারো নাকি সেই প্রশ্নগুলো। আজকের যে প্রশ্নগুলো সেগুলো জীবন বিজ্ঞানের প্রশ্ন আছে। তো দেখো, প্রথম যে প্রশ্নটা বলছে যে জীবকুলের মূল বৈশিষ্ট্য হলো, জীবকুলের মূল বৈশিষ্ট্য কি হবে? চারটে অপশন দেওয়া আছে। তো প্রথম যে বিপাক আছে, বিপাক মানেটা কি? অর্থাৎ আমরা আমরা উদ্ভিদ বা প্রাণীরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যটা গ্রহণ করার ফলে আমাদের শরীরে কি হয়? শক্তি উৎপন্ন হয়, তাই না? শক্তি উৎপন্ন হয় এবং আমরা যে বিভিন্ন আমাদের শারীরবৃত্তীয় কার্যগুলো পরিচালনা করতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা বলবো বিপাক। তারপরে আছে অপশন বি আছে প্রজনন। প্রজনন মানে হলো বংশবিস্তার। তো বংশবিস্তার প্রত্যেকটা জীবেরই বা প্রাণীরই কিন্তু বংশবিস্তার করতে হবে, তার ফলে কি হবে? তাদের পরবর্তী প্রজন্মগুলো টিকে থাকবে। তারপর আছে উত্তেজনা। উত্তেজনা মানে হলো কোনো রকম প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া বলতে এই যে আমরা হাসি, কান্না, আমরা যে খেলাধুলা, এগুলো সবগুলো কিন্তু প্রতিক্রিয়ার মধ্যে পড়ছে। বা হাতের মধ্যে আমাদের হঠাৎ করে যদি কোনো ছ্যাঁকা লেগে যায়, তাহলে আমাদের হাতটা যে সরে যায়, সেগুলো কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া, তাই না? বা জীবেরা কি হয়? উত্তেজনায় সাড়া দেয়, কথা বলে, সব কিছুই রয়েছে। তাহলে এইগুলো সবগুলোই কিন্তু জীবকুলের বৈশিষ্ট্য, এগুলো সবগুলোই জীবকুলের বৈশিষ্ট্য। তাহলে অপশন ডি হয়ে যাবে উপরের সবগুলি। পরের প্রশ্ন দেখো, গমনে গমনে বলছে যে সক্ষম গমনে সক্ষম উদ্ভিদটি কি হবে? দেখো, উদ্ভিদরা সাধারণত গমনে সক্ষম হয় না। গমন আর চলনের মধ্যে পার্থক্য কি? চলন মানে হলো কোনো এক জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা সঞ্চালন করি, তাহলে সেটাকে আমরা বলবো চলন। আর গমন মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। আমি এখান থেকে এখানে হেঁটে আসলাম, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল গমন। এবার দেখো, প্রাণীরা সাধারণত প্রাণীদের দুটোই হয়, চলনও হয় আবার গমনও হয়। কিন্তু উদ্ভিদদের কি হয়? উদ্ভিদের জেনারেলি হলো চলন ঘটে, তাদের ক্ষেত্রে গমন তো দেখা যায় না, তারা তো এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটতে পারে না। কিন্তু এখানে বলছে গমনে সক্ষম, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এমন উদ্ভিদ কি হতে পারে? তাহলে অবশ্যই এটা খুব ভালো প্রশ্ন। এটা অ্যান্সার কি হয়ে যাবে? তোমরা জানো, অপশন সি, ক্ল্যামাইনোডোমোনাস। তো ক্ল্যামাইনোডোমোনাসের দেখো বানানটা একটু ভুল আছে এখানে, কয়লো কয়লো জফলা আকার হয়ে যাবে ক্ল্যামাইনোডোমোনাস। ওকে, আরও একটা এক্সাম্পল তোমরা কি বলতে পারবে? সেটা হয়ে যাবে ভলভক্স। সেটা হবে কি? ভলভক্স। এই দুটোই হয়ে যাবে গমনে সক্ষম উদ্ভিদ। নেক্সট দেখো, গমনে অক্ষম প্রাণী। গমনে অক্ষম প্রাণী, আমরা জানি যে সমস্ত প্রাণী কিন্তু গমন করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কিন্তু বলছে যে অক্ষম এরকমও প্রাণী আছে। সেটা কি হবে? সেটা হয়ে যাবে অপশন এ, স্পঞ্জ। স্পঞ্জ বলছে যে গমন করতে পারে না। ওকে, স্পঞ্জ ছাড়াও আরেকটা যদি আমরা বলি, সেটা হয়ে যাবে প্রবাল। দেখো, এই যে প্রবালরাও বলছে যে এরা গমন করতে পারে না, অর্থাৎ এরা হয়তো জলের স্রোতে স্রোতে ভেসে যেতে পারে, কিন্তু এরা নিজের থেকে গমন করতে পারে না। এবার দেখো, এই যে প্রবালগুলো রয়েছে, তোমরা জানো প্রবাল দিয়ে কিন্তু দ্বীপও তৈরি হয়ে গেছে, সে প্রবাল দ্বীপ বলা হয়। যেমন আমাদের লাক্ষাদ্বীপ, সেটা কিন্তু এই প্রবাল দিয়েই তৈরি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি প্রচলন করেন কে? বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটা প্রথম কে প্রচলন করেন? এটা অ্যান্সার হবে রোজেন। অপশন বি, রোজেন হয়ে যাবে। রোজেনের যদি পুরো নাম আমরা পড়ি, ওয়াল্টার জি রোজেন। ওয়াল্টার জি রোজেন, রোজেনের পুরো নাম। বায়োডাইভার্সিটি শব্দটা তিনি প্রথম প্রচলন করেন। সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় অবস্থিত সকল প্রজাতির জীবের সামগ্রিক যোগফলকে কি বলা হয়? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো একটা এলাকা আছে, সেই এলাকার সমস্ত সমস্ত প্রজাতির জীবেদের সামগ্রিক যোগফল বা সামগ্রিক যে সবগুলোকে মিলিয়ে সমষ্টিগতভাবে আমরা তাকে কি বলবো? প্রথমে দেখো নামকরণ আছে। নামকরণ তো অবশ্যই হবে না, নামকরণ মানে কোনো উদ্ভিদ বা প্রাণী তাদের যে নামকরণ করা হয়। আমরা জানি ট্যাক্সোনমির যে মূল তিনটি উপাদান, সে তিনটি উপাদানের মধ্যে একটা হলো নামকরণ। আর ট্যাক্সোনমি হবে না, ট্যাক্সোনমি তো আসবে না। এটাকে বলবে জীব বৈচিত্র্য। কি বলবে? জীব বৈচিত্র্য। তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, এলাকায় বসবাসকারী যে প্রজাতির জীবেদের একত্রে বলা হবে জীব বৈচিত্র্য। এইবার দেখো, এখানে বলছে
জীববিদ্যা বা আমরা বায়োলজি বলছি, সেই বায়োলজি শব্দের প্রবর্তক কে? তো আমরা বায়োলজি সম্পর্কে পড়ছি, সেই বায়োলজি শব্দের প্রবর্তক আমাদের অবশ্যই জানতে হবে, সেটা হয়ে যাবে ল্যামার্ক। ল্যামার্কের ফুল ফুল নাম যদি বলো তাহলে যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক হয়ে যায়। এবার দেখো এর সাথে সাথে আমরা কিছু প্রশ্ন নিয়েছি এখানে। প্রথমত প্রাণীবিদ্যার জনক আমরা কাকে বলবো? প্রাণীবিদ্যার জনক কাকে বলবো সেটা হয়ে যাবে অ্যারিস্টটল। ঠিক আছে, অ্যারিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। আর উদ্ভিদবিদ্যার জনক বলা হবে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিদ্যার জনক বলা হবে। আর চিকিৎসাবিদ্যার যদি বলা হয় তাহলে হয়ে যাবে হিপোক্রেটিস। হিপোক্রেটিসকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে এই জনকগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, আরো কিছু রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আমরা উদ্ভিদ সম্পর্কে জানতে পারি সেই শাখাটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় বটানি। ঠিক আছে, বটানি মানে হলো উদ্ভিদবিদ্যা। আচ্ছা, জুওলজি কি হবে? জুওলজি মানে হলো প্রাণীবিদ্যা, অর্থাৎ প্রাণী সম্পর্কে যদি পড়াশোনা করা হয়, প্রাণী সংক্রান্ত যদি পড়াশোনা করা হয় সেটাকে প্রাণীবিদ্যা অর্থাৎ জুওলজি বলা হবে। ফিজিওলজি, ফিজিওলজি মানে হলো শারীরবিদ্যা। শারীরবিদ্যা আমাদের শরীরের যে অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো সম্পর্কে যদি পড়াশোনা করা হয় সেটাকে বলা হবে ফিজিওলজি। তারপর আছে কি ইকোলজি। ইকোলজি মানে হলো দেখো বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা, ওকে, বাস্তুবিদ্যা। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8। পরিবেশের সাথে বিভিন্ন জীবেদের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হবে? তাহলে দেখো এখানে বলছে পরিবেশের সাথে বিভিন্ন জীবেদের সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান। পরিবেশ তার সাথে আশেপাশে যে রয়েছে যে সমস্ত জীব তাদেরকে নিয়ে যেটা, সেটাকে আমরা কি বলি? বাস্তুবিদ্যা বলি। বাস্তুবিদ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এখানে। পরের প্রশ্ন দেখো, জীবদের আচরণ সংক্রান্ত বিজ্ঞানের শাখা কোনটা? আচরণ সংক্রান্ত, আচরণ সংক্রান্ত বলছে যে বিজ্ঞানের শাখাকে আমরা কি বলি? এটা হবে ইথোলজি। আচ্ছা, এবার দেখো অভিব্যক্তি কি? অভিব্যক্তি মানে হলো কোনো একটা জীব, সেই জীবটা সরলতম জীব থেকে ধীরে ধীরে যদি জটিল জীবে পরিণত হয়, অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে সরল কাঠামো ছিল সেগুলো ধীরে ধীরে জটিল কাঠামোতে পরিণত হচ্ছে, বা একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ থেকে একটা উন্নত শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে যদি পরিণত হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলবো অভিব্যক্তি। বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি মানে কি? বায়োলজি আছে তার সাথে টেকনোলজি আছে, দুটো একসাথে, বায়োলজি প্লাস টেকনোলজি। তাহলে এটা কি বলতে পারি? দেখো যদি আমরা বলি চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন রকমের রোগ হয় সেই তার জন্য কি হয়, যে ল্যাব আছে সেই ল্যাবে বিভিন্ন রকমের ওষুধ প্রস্তুত করা হয়। তাহলে ওষুধ প্রস্তুত করা হয় সেখানে কি করে? সেখানে কিন্তু বিভিন্ন রকমের যন্ত্রপাতি ইউজ করা হয়, তার মানে সেখানে টেকনোলজি ইউজ করা হচ্ছে। আবার কিসের জন্য? বায়োলজি, তাই না, জীবেদের জন্য করছে। বায়োটেকনোলজি। চিকিৎসা, তাছাড়াও যদি আমরা কৃষি ক্ষেত্রে দেখি, কৃষি ক্ষেত্রে উন্নত যে ফসল উৎপাদন করা হচ্ছে, বিভিন্ন রকমের বীজ উৎপাদন করা হচ্ছে, সেগুলো কিন্তু বায়োটেকনোলজির মধ্যে পড়বে। তারপরে যে ইকোলজি, ইকোলজি আমরা একটু আগেই পড়লাম, যেটা বাস্তুতন্ত্র বলছিলাম, বাস্তুবিদ্যা, সেটা হলো ইকোলজি। নেক্সট দেখো, মহাকাশযানে দ্রুত অক্সিজেন উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? অ্যাগারিকাস, ক্লোরেল্লা, মিউকর নাকি ক্ল্যামাইনোডোমোনাস? তো খুবই ইজি প্রশ্ন তোমাদের জন্য। মহাকাশযানে দ্রুত অক্সিজেন উৎপাদনের জন্য আমরা ক্লোরেল্লা নামে একটা উদ্ভিদ রয়েছে সেটাকে ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করে থাকি? কারণ ক্লোরেল্লা উদ্ভিদটা কিন্তু খুব তাড়াতাড়ি অনেক বেশি অক্সিজেন আমাদের প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তো যারা মহাকাশে যায় তাদের ক্ষেত্রে এই উদ্ভিদটা কিন্তু খুবই উপকারী। তো ওকে, তো দেখো আজকে আমরা 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের নেক্সট কোয়েশ্চেন আমি চাইবো যে আরো বেশি করে প্রশ্ন নিয়ে আলোচনা করতে। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমাদের কি ক্লাস করালে তোমাদের জন্য উপকৃত হবে, তোমাদের কি কি ক্লাস প্রয়োজন সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। সকলকে আজকের জন্য এখানেই ধন্যবাদ জানাই। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ওকে।